নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। তোলামূলের একের পর এক রাজ্যসভার সদস্য পদত্যাগ করছেন, একে একে নিভিছে ডেউটি। যা খবর পাচ্ছি শেষ পর্যন্ত ডেরেক, দোলা সেন, সামিরুল ছাড়া দিদির সঙ্গে আর কোনো রাজ্যসভার সদস্য থাকবেন না। এখনো পর্যন্ত এটাই খবর। বলা যায় না দোলা সেন এবং ডেরেক পরবর্তীকালে তাদের অবস্থান বদল করবেন কিনা। দেখুন, কোয়েল মল্লিককে বিজেপি আবার রাজ্যসভায় মনোনয়ন দেবে কি দেবে না সেটা নিয়ে জল্পনা চলছে। যদিও আমেরিকায় ছুটি কাটিয়ে এসে কোয়েল মল্লিক ইস্তফা দিয়ে সরাসরি কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন যাদবের সঙ্গে দেখা করেছেন, সেই ছবি পোস্টও করেছেন। এখন কোয়েল মল্লিক 2026-এর মার্চ মাসে রাজ্যসভার সদস্য হয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত একদিনও সংসদ অ্যাটেন্ড করেননি। অর্থাৎ 6 বছরের পুরো মেয়াদটাই কার্যত তার পড়ে আছে। এখন কোয়েল মল্লিককে পুনরায় বিজেপি নমিনেশন দেবে কিনা সে বিষয়ে আমি পাকা কোনো খবর পাইনি। দিতেও পারে, আবার নাও দিতে পারে। দিলে তো ল্যাঠা চুকে গেল, যদি না দেয় কোয়েল মল্লিককে অন্য কোনোভাবে পুনর্বাসনের ব্যবস্থা করবে। এখনো পর্যন্ত এটাই ঠিক আছে। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দু একদিন আগে দিদিমণি ফেসবুক লাইভ করলেন। উনি আর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় নিজেকে জড়াতে চান না, পাছে বেয়ারা প্রশ্ন ধেয়ে আসে তার দিকে, যে প্রশ্নের উত্তর তার কাছে নেই। অগত্যা সমাজ মাধ্যমকে ব্যবহার করে নিজের বার্তা দিচ্ছেন। দেখুন, দিদিমণি একসময় বীরভূমের বেতাজ বাদশাহ, একসময়ের বেতাজ বাদশাহ। কেষ্টমণ্ডলের অঙ্গুলি হেলন ছাড়া একসময় বীরভূমে গাছের পাতাটাও নড়ত না। সেই কেষ্ট পর্যন্ত বিদ্রোহীদের দলে নাম লিখিয়ে বলেছেন নির্বাচনের পর তার সঙ্গে দিদিমণির 4-4বার ফোনে কথা হয়েছে। তিনি নাকি দিদিমণিকে বলেছেন, দিদি তুমি চোখে দেখো না, কানে দেখো। এবং যত নষ্টের গোড়া হিসাবে অন্য নেতাদের মতো কেষ্ট খোকাবাবুকে নিশানা করেছেন। তো এই যখন পরিস্থিতি, একে একে নিভিছে ডেউটি, হাতে গোনা কয়েকজন বিধায়ক সাংসদ পড়ে রয়েছেন দিদিমণির সঙ্গে। দিদিমণি তখনও কিন্তু স্বপ্ন দেখে যাচ্ছেন আবার তিনি ঘুরে দাঁড়াবেন। তিনি স্বপ্ন দেখতেই পারেন, তার স্বপ্ন দেখার অধিকার আছে, সেই অধিকার তো আর কেউ ছিনিয়ে নিতে পারে না। কিন্তু এখনো যেভাবে তিনি খোকাবাবুকে ডিফেন্ড করছেন, তার বিশ্বস্ত সব সঙ্গীরা তাকে ত্যাগ করে চলে গেছে, সবার নিশানায় খোকাবাবু। তা সত্ত্বেও খোকাবাবুকে যেভাবে দিদিমণি ডিফেন্ড করছেন, অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। দিদিমণি নিজেকে বাঘের মতো লড়ে যাব এইসব কথা বলেছিলেন। অনেকে তাকে বাংলার বাঘিনী হিসাবে চিহ্নিত করেছিল। এখন খোকাবাবুর বিরুদ্ধে 30টার মতো এফআইআর দাখিল হয়েছে। কখনো সিআইডি, কখনো ইডি তাকে ডাকছে। খোকাবাবুর জেল যাত্রা কার্যত সুনিশ্চিত। কালকে একটি টেলিভিশন চ্যানেলের টক শোতে আমার সঙ্গে ছিলেন নজরুল ইসলাম। নজরুল ইসলাম পরিষ্কার বললেন যে খোকাবাবুর জেল যাত্রা কেউ আটকাতে পারবে না। এই ডাকাডাকির মধ্যেই একদিন খোকাবাবুকে আটকে দেয়া হবে। তো তা সত্ত্বেও দিদিমণি কি বললেন,
যে বাঘের মতো লড়ছে, ও তো সেটিং করে নিলেই পারত। আসলে বাঘের মতো লড়ছে নাকি সেটিং করে ব্যর্থ হয়ে, আর কিছু সেটিং করার চেষ্টা করে ব্যর্থ হয়ে খোকা কার্যত হাল ছেড়ে দিয়েছে। আচ্ছা, বাঘের মতো লড়া কাকে বলে? চরম প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে কেউ যদি লড়াই করেন একটা কজকে সামনে রেখে, সেটাকে আমরা বলি বাঘের মতো লড়াই করা। এই খোকা 3 মাস আগেও তার চালচলন কিরকম ছিল, কিরকম হুঙ্কার ছাড়তেন, গাড়ির ছাদে দাঁড়িয়ে, সংবাদ মাধ্যমের সামনে, জনসভায়, দেখে নেব, বুঝে নেব, ডিজে বাজাবো রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে, শ্মশানে ইলেকট্রিক চুল্লি করে দেব যাতে 4 মে ফলাফল বেরোবার পর যারা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাবেন তাদের সৎকারের ব্যবস্থা হবে। কতটা অসভ্য একজন মানুষ হতে পারেন এই ধরনের কথাবার্তা থেকেই স্পষ্ট। অর্থাৎ তিনি মৃত্যু কামনা পর্যন্ত করেন। সেই খোকাবাবু নাকি বাঘের মতো লড়ছেন। আসলে সেটিং করার চেষ্টা করে খোকা ব্যর্থ হয়েছিলেন। কম ফিলার তো পাঠাননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সাক্ষাৎ প্রার্থী হতেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে সময় দেননি। খোকা যাতে কোনোভাবেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে না পারেন, মানে তালে গোলে ছলে বলে খোকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা তো করেছিলেন, সেটা যাতে না হয় শুভেন্দুবাবু তখন বিরোধী দলনেতা সৌমিত্র খানকে দায়িত্ব দিয়েছিলেন দিল্লিতে খোকার গতিবিধির উপর নজর রাখতে। তারপরে অজিত পাওয়ার হতে চেয়েও খোকা ব্যর্থ হলেন, কারণ তৃণমূলের বিধায়করা বুঝেছিলেন খোকা তাদেরকে জেতাতে পারবে না। তাদেরকে যদি নির্বাচনী বৈতরণী পার হতে হয়, একমাত্র ভরসা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এখন ঋতব্রত শিবিরে যারা এসছেন, যে সমস্ত বিধায়ক জিতেছেন, তারা প্রত্যেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামকে পুঁজি করে জিতেছেন। এই বাস্তবটা স্বীকার করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। ঋতব্রত শিবিরে যে বিধায়করা আছেন একান্তে হয়তো তারা সেই কথা স্বীকার করেন। পরিবর্তিত পরিস্থিতিতে তারা শিবির বদল করেছেন, আবার অনেকে হয়তো কালীঘাটের সঙ্গে যোগাযোগ রাখছেন। পরিস্থিতি যদি একটু অন্যরকম হয় তাহলে ঝাঁকের কই কিন্তু আবার ঝাঁকে ফিরে আসবেন। এটা একটা স্টপ গ্যাপ বা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট, পিঠ বাঁচাবার জন্য, অবৈধ সম্পত্তি রক্ষা করার জন্য এখন ঋতব্রত শিবিরে গিয়ে তারা ভালো তৃণমূল হচ্ছে। আচ্ছা, খোকাবাবুকে দিদিমণি বিদেশে পাঠিয়েছিলেন। অপারেশন সিন্দুরের পর কেন্দ্রীয় সরকার যখন সংসদীয় প্রতিনিধিদের পাঠাচ্ছিল বিভিন্ন দেশে, তখন ইউসুফ পাঠানকে কেন্দ্রীয় সরকার প্রথমে ঠিক করেছিল, কিন্তু দিদিমণি ইউসুফের নাম কেটে দিয়ে খোকাকে সেই দলে অন্তর্ভুক্ত করে। উদ্দেশ্যটা খুব স্পষ্ট ছিল যে খোকার সঙ্গে কেন্দ্রের বিজেপি নেতৃত্বের একটা বোঝাপড়ার সম্পর্ক গড়ে উঠুক। কিন্তু বিজেপি নেতৃত্ব এইটুকু বুঝেছিলেন যে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দুর্নীতিতে জড়িয়ে আছে যে যুবা, তার সাথে কোনো রকম যোগাযোগ রাখা মানে নিজের পায়ে কুড়ুল মারা। তাই বিজেপি সেটা করেনি। বিদেশ সফর থেকে ফিরে এসে প্রধানমন্ত্রী তার বাসভবনে নৈশভোজের ডাক দিয়েছিলেন, আমন্ত্রণ জানিয়েছিলেন যারা যারা বিদেশের মাটিতে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। খোকাও গেছিলেন। খোকা যে টেবিলে বসেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবারের জন্যও সেই টেবিল মুখ হননি। এতে খোকা যার পর নাই নাকি অপমানিত হয়েছিলেন। তার পরের দিন দিল্লি থেকে ফেরার কথা ছিল, নৈশভোজ মাঝপথে ফেলে রেখে সেদিনকে রাত্রেই তিনি কলকাতায় ফিরে আসেন। সেটিং করার চেষ্টা করলে অভিষেককে এত সমস্যার মুখে পড়তে হতো না। বিষয়টা হচ্ছে সেটিং করার চেষ্টা উনি করেছিলেন, লাভ হয়নি, তাই এখন তার এই অবস্থা। কারণ খোকা জেলের মাটিতে গড়াগড়ি খাবে, বাংলার শুভবুদ্ধি মানুষ
সম্পন্ন মানুষ এটাই চাইছে। তৃণমূলের অনেক সমর্থক চাইছেন, ঋতপন্থী তৃণমূলীরা চাইছেন, এবং দিদিমণির সঙ্গে যারা আছেন তাদের অনেকেও চাইছেন যে খোকা জেলের মাটিতে গড়াগড়ি খাক। দিদিমণি এটা জানেন না তা তো নয়, সব জানেন, সব জানেন। কি বললেন সেদিন? এমন বাঘের মতো লড়ছে খোকা, ওর বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেগুলো আর ধোপে টেকে না। তা তো ওনাকে বলতেই হবে, কারণ ওনার আশ্রয়ে প্রশ্রয়ে খোকা এই বৈভবের সাম্রাজ্যটি তৈরি করেছেন। ওনার যে লিপস অ্যান্ড বাউন্স কি করে, বিষ্ণুপুরে মিনারেল ওয়াটারের বটলিং প্ল্যান্ট আর কনসালটেন্সি, কিসের কনসালটেন্সি, কি কনসালটেন্সি করে, কাদেরকে কনসালটেন্সি দেয়, কোনো উত্তর নেই। 2012 সালের ওই এপ্রিল নাগাদ সিপিএমের টাপুটে নেতা গৌতম দেব আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক বৈঠক করে লিপস অ্যান্ড বাউন্সের এই ফুলে পেঁপে ওঠা নিয়ে কতগুলো জরুরি প্রশ্ন উত্থাপন করেছিলেন। আরে গৌতম বাবু রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারে, পিসিমণি তখন যদি তার তোলা অভিযোগকে একটু গুরুত্ব দিতেন তাহলে আগামী দিনে খোকাকে নিয়ে যে বিতর্ক, খোকা যে একটা বড় ডাকাত, সেই পরিণতি খোকার হতো না। কিন্তু অন্ধ স্নেহে পিসিমণি খোকাকে মদত দিয়েছেন। ধরুন সাধারণ অভিভাবকরা কি করেন, তারা দেখছেন তাদের পরিবারের কেউ ব্যবসা করছে, খুব ভালো ব্যবসা করছে, কিন্তু কি এমন ব্যবসা করছে যে ব্যবসায় কত মুনাফা হয় তার থেকে ওই হরিশ মুখার্জি স্ট্রিট আর হরিশ চ্যাটার্জি স্ট্রিটের অদূরে এরকম রাজপ্রাসাদ তৈরি করা যায়। কখনো কি নির্মম মহিলা খোকাকে বলেছেন, হ্যাঁ রে বাবু, তুই কত টাকার মুনাফা করিস তোর ব্যবসা থেকে যে তুই এত বড় রাজপ্রাসাদ বানালি? নির্মম মহিলা টু শব্দটি করেননি, কারণ দিদিমণির মদতেই খোকার এই বারবারন্ত। দিদিমণি তাকে নিরাপত্তা দিয়েছেন, চুরি ডাকাতি করে নে, 14 পুরুষের সম্পত্তি বাগিয়ে নে, আমি ছাতার মতো মাথার উপর আছি, কেউ কেশাগ্র স্পর্শ করতে পারবে না। দিদিমণির একটা সুপ্ত বাসনা ছিল যে মুখ্যমন্ত্রী হিসাবে তিনি জ্যোতিবাবুর রেকর্ডটি ভাঙবেন। সেগুড়ে বালি, সেটি তো হলো না। দিদিমণি এবারও আশা করেছিলেন যে দুধেল গাইদের বিপুল সমর্থন পেয়ে আর সেকুমাকু ভোটের সমর্থন পেয়ে তিনি আবার চতুর্থবারের জন্য শপথ নেবেন। তৃণমূল যে 200-র উপর আসন পাবে দিদিমণি নিশ্চিত ছিলেন, এবং তার সঙ্গী সাথী আমচা চামচা বেলচা, কিছু উপদেষ্টা, কিছু অনুপ্রাণিত পুলিশ কর্তা, কিছু আমলা দিদিমণির কর্ণকুহরে এই কথাটাই বারবার করে বলে গেছেন, দিদি আপনি অপরাজেয়। আর বাস্তবের মাটিতে দিদিমণির তো পা নেই, কেষ্ট খাঁটি কথাটা বলেছে, দিদি তুমি কান দিয়ে দেখো। বহুদিন ধরে হিন্দুরা যে এভাবে একজোট হয়ে মাননীয়াকে গণতান্ত্রিক থাপ্পড় দিয়ে 14 তলা থেকে একদম মাটিতে নামিয়ে আনবে, এটা দিদিমণি আন্দাজ তো করতেই পারেননি। এবং তাকে ঘিরে থাকা চামচাদের দলও মানুষের প্রকৃত মনোভাব কি সেটা অকপটে দিদিমণিকে বলতে পারেননি, বা তারা নিজেরাও বুঝতে পারেননি। তাদের তো একটাই ধান্দা ছিল, দিদিমণিকে সামনে রেখে করে কমে খাবো, আখের গোছাবো। যখন বাস্তবের রুক্ষ মাটিতে দিদিমণি নেমে এলেন, চৌঠা মেয়ে, মানতে পারেননি পরাজয়। এই যে কয়েকদিন আগে ফেসবুক লাইভ করলেন, সেখানেও বলছেন আমাকে জোর করে হারিয়ে দিল। আবার কয়েকদিন আগেই তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু বাবুকে অভিনন্দন জানিয়েছিলেন, পরাজয় স্বীকার করে নিয়েছিলেন। অর্থাৎ ওখানেও একটা প্রচ্ছন্ন বার্তা শুভেন্দু বাবুকে দেওয়া যে আপনি আমার প্রিয় ভাইপোর যাতে কোনো অনিষ্ট না হয়, তাকে যাতে জেলে না হয়, দয়া করে সেটা একটু দেখবেন। সেই জন্য গদগদভাবে
অনেক সুর নরম করে শুভেন্দুবাবুকে বার্তাটাও দিয়েছিলেন পিসিমণি। কিন্তু যখন দেখলেন এইসব ছেঁদো কথা এবং ছেঁদো যুক্তিতে ববি ভুলবে না, বাংলার মানুষ চায় খোকা জেলের মাটিতে গড়াগড়ি খাক, তখন দিদিমণি আবার বললেন যে আমাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। কিন্তু খোকার প্রতি তার যে কি বলবো আর কি আদি অকৃত্রিম স্নেহ, ভালোবাসা, প্রশ্রয়, সেটা এখনো রয়েছে, ভবিষ্যতেও থাকবে। কারণ পিসিমণির একটা ভয় আছে যে খোকা পিসিমণির বিরুদ্ধে এবার না মুখ খুলে বসে, বলতেই পারে ঠিক আছে আমি দোষী, আমি অপরাধ করেছি, পিসি তুমি কি জানতে না আমি কিভাবে মাল কামাচ্ছি, কেন তুমি আমাকে নিরস্ত করনি, তুমি তো সব জানতে, তুমি তো স্বরাষ্ট্রমন্ত্রী, আমি যদি বেআইনি কাজ করি, আমি যদি কয়লা পাচারের টাকা কামাই, আমি যদি গরু পাচারে কাটমানি খাই, আমি যদি পাথর পাচারে কাটমানি খাই, আমি যদি চাকরি বিক্রি করে টাকা তুলি, পিসিমণি তুমি তো স্বরাষ্ট্রমন্ত্রী ছিলে, পুলিশ সিআইডি সব তোমার হাতে, তুমি কেন তখন ব্যবস্থা নেওয়ানি, নিজের পক্ষে আমাকে ডেকে বকাঝকা পর্যন্ত করনি? খোকা বলতেই পারে, পিসিমণি সেটা জানেন। আসলে অনেকে এখনো ভাবছেন পিসি সৎ, পিসির অন্ধ স্নেহ জানতেন না, এই সুযোগে খোকা মাল কামিয়েছে। ভুল ভাবছেন, পিসি সব জানতেন, সব জানতেন। পরিবারের কোন সদস্য, পার্টির কোন নেতা, কোন মন্ত্রীর লাগেজ ব্যাগেজ আছে, বাজার থেকে মাল তোলে, পিসিমণি সব জানতেন। ওই ৭৫-২৫ ভাগ, ৭৫ পৌঁছতে কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে, ২৫ নেতারা নিজেদের পকেটস্থ করতেন। এই তো সিস্টেম। লাগেজ ব্যাগেজ আছে, চারা যাচ্ছে ঋতব্রত, আপনার দলে সবার লাগেজ ব্যাগেজ আছে। সব থেকে বড় ডাকাত হচ্ছে আপনার ভ্রাতুষ্পুত্র, বাঘের বাচ্চা টাচ্চা নয়। আপনি বাঘিনী, তাই হয়তো বলেছেন বাঘের বাচ্চার মতো লড়ছে। খোকা ভয় পেয়েছে, ভয় পেয়েছে, কিন্তু আস্ফালন স্বভাবগত। ভাবছে আবার অভিষেক মানু সিংভি, কপিল সিব্বালকে নামাবো, তারিখ পে তারিখ হবে, এইভাবে কালাতিপাত হবে। 2029 লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী যদি আর ক্ষমতায় না আসেন, শুভেন্দুবাবুকে আমি বুঝে নেব, এইসব আকাশ কুসুম অলিক কল্পনা পিসিমণি খোকা দুজনেই করছেন। তাই আমি বলেছি না যে বাঘের মতো লড়াই কেন, বাঘের দুধ পাওয়া যাচ্ছে কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিট। সারাটা দল, পুরোটা দল লন্ড ভন্ড হয়ে গেল। দীর্ঘদিনের ঘনিষ্ঠ অনুগামীরা ছেড়ে চলে গেলেন দিদিমণিকে। তাও যেভাবে খোকার পিছনে দিদি দাঁড়িয়েছেন, দুটো জিনিসের থেকে আসে। এক, দিদিমণির ভয় আছে খোকানা তাকে ফাঁসিয়ে দেয়, খোকানা বলে ফেলে যে আজকে আমার যে পরিস্থিতি তার জন্য তুমিও দায়ী দিদি, বলতেই পারে। আর দুই, দিদিমণি একদম বাস্তব বোধ রহিত হয়ে গেছেন। অন্ধ স্নেহ, অপত্য স্নেহ তাকে এমনভাবে গ্রাস করেছে, তিনি বাস্তবটাই বুঝতে পারছেন না। তাই বলছেন বাঘের বাচ্চার মতো লড়ছে। কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এখন বাঘের দুধ পাওয়া যায়, অন্য কোথাও পাবেন না আপনি, পাওয়াই তো যায় না বাঘের দুধ। যেখানে বাঘিনী, বাঘের বাচ্চা থাকে, সেখানে বাঘের দুধও পাওয়া যায়। একটা দল ক্ষমতা হারানোর পর কিভাবে তাসের ঘরের মতো ভেঙে যেতে পারে, ভবিষ্যতে যারা বাংলার রাজনৈতিক ইতিহাস নিয়ে চর্চা করবেন তাদের কাছে এটা বড় গবেষণার বিষয়। 2011 মানুষের গগনচুম্বী প্রত্যাশা নিয়ে ক্ষমতায় আসা, 15 বছর পর সরকার চলে যেতে পারে, কিন্তু দলটা এভাবে উবে যাবে এটা কি কেউ ভেবেছে? দেখুন, ডিএমকেও তো ক্ষমতাচ্যুত হয়েছে, কিন্তু 22 জন সাংসদ আছে লোকসভায়, একজনও তো এদিক ওদিক করেনি। ডিএমকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কি সম্পর্ক রাখবে,
তারা সংবিধান সংশোধনী বিলগুলো সমর্থন করবে কিনা সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে, কিন্তু যা সিদ্ধান্ত হবে ডিএমকে কিন্তু দলগতভাবে নেবে। 22 জন সাংসদ, একজনও ছেড়ে বেরিয়েছে ডিএমকে থেকে, কোথাও গেছে কি? যায়নি তো। তাহলে কারণ ডিএমকের একটা রাজনৈতিক আদর্শ আছে, তামিল জাত্যাভিমান আছে, কিন্তু দিদিমণির তো কোনো আদর্শ নেই। সিপিএম বিরোধিতা থেকে তৈরি একটা দল। সিপিএম যেমন বাংলার রাজনীতিতে এখন কোণঠাসা, দিদিমণির দলের কাছেও তো কোনো আদর্শগত ভিত্তি নেই যাকে অবলম্বন করে তিনি দলটাকে এগিয়ে নিয়ে যাবেন। জ্বলন্ত উদাহরণ চোখের সামনে, ডিএমকে হেরেছে, বিজয় ক্ষমতায় এসছে, কিন্তু ডিএমকে দল ভাঙেনি। এভাবে এক একজন গেলেও যেতে পারে, কিন্তু এভাবে সদল বলে কালীঘাটের বাঘিনীকে ছেড়ে সবাই ঋতব্রত শিবিরে চলে গেলেন রাতারাতি, এটা অদৃষ্টপূর্ণ, দুষ্প্রাপ্য। সব মণিমুক্ত, সব রেয়ার, মানে খুব দামি দামি রেয়ার আর্থ বলছে না, সব আর কি দুষ্প্রাপ্য সব রত্ন দিদিমণির সাজানো বাগানে ছিল। একে একে সেই রত্নগুলো ঋতব্রত শিবিরে গিয়ে ঢুকেছে, কিন্তু দিদিমণি নন চ্যালেঞ্জ। তিনি এখনো বলছেন আমি ঘুরে দাঁড়াবো। দাঁড়াবেন কি দাঁড়াবেন না সেটা পরের কথা, কিন্তু বললাম ভূতের ভবিষ্যৎ আছে, কালীঘাট তৃণমূলের কোনো ভবিষ্যৎ। ওখানে বাঘিনী থাকুক, বাঘের বাচ্চার মতো একজন লড়ুক, আর বাঘের দুধ কেউ চাইলে ওই কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে গেলে পেয়ে যাবে। এত বাঘ বাঘিনীর যেখানে সহাবস্থান, সেখানে বাঘের দুধও আপনারা পেয়ে যাবেন। ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। দূর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।